রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য। শেখ রবিউল আলম, আপনি রিপোর্টটি পড়েছেন কিনা আমি জানি, ইন্টারভিউটা পড়েছেন কিনা আমি ঠিক জানি না। ডোনাল্ড লু এর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর একটি লিখিত সাক্ষাৎকার নিয়েছে ভয়েস অফ আমেরিকা গত 10ই জুন। সেখানে প্রতিবেদক তাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। তার মধ্যে দুটি প্রশ্ন এরকম, আমি একটু পড়ে শোনাই, তারপর আমি প্রশ্নটা করব আপনাকে। যিনি প্রতিবেদক তিনি প্রশ্ন করছেন, লিখিত প্রশ্ন, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এবং সুশীল সমাজের একটি অংশ 7 জানুয়ারির নির্বাচনের ইস্যুতে, যার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও রয়েছে, সে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি নমনীয় ভূমিকা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনের সমালোচনা করেছে। আপনি এই সমালোচনার ব্যাপারে কি বলবেন? প্রশ্ন ছিল এরকম। তো উত্তরে ডোনাল্ড লু বলেছেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পুরো নির্বাচনকালীন চক্র জুড়ে আমরা নিয়মিত বাংলাদেশের সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নির্বাচনের পরিবেশ তৈরি করার কাজে যোগাযোগ অব্যাহত রেখে তাদেরকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি। নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্তকারী সহিংসতার নিন্দায় আমরা সোচ্চার ছিলাম এবং আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং যারা এসবের সঙ্গে জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য অনুরোধ করেছি। এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সাথে আমাদের যোগাযোগ চালু থাকবে। আরেকটি প্রশ্ন করেছেন প্রতিবেদক, তিনি লিখেছেন, আপনার সাম্প্রতিক সফরে আপনি সুশীল সমাজের সদস্যদের সাথে দেখা করলেও নির্বাচন বয়কটকারী বিরোধী দলগুলোর প্রতিনিধিদের সাথে দেখা করেননি। আপনার সাম্প্রতিক সফরে কেন বিরোধী দলের সদস্যদের সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিলেন? ডোনাল্ড লু বলছেন, এটা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম। এটা প্রাক নির্বাচনের সময় নয়, তাই এবারের সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। এবার ঢাকায় থাকাকালীন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশিদের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে দেখা করার। এর মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাথেও আমি দেখা করেছি, যারা আমাকে বোলিং এবং ব্যাটিং সম্পর্কে দু একটি ব্যাপার শিখিয়েছে। এই যে দুটি প্রশ্ন খানিকটা আপনাদের সাথে রিলেটেড। আপনার কি কোনো মন্তব্য করার মতন কিছু আছে? 3 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। ডোনাল্ড লুর ওই সাক্ষাৎকারে তিনি প্রশ্নের জবাবে যে ভাষায় কথা বলেছেন সেটা সম্পূর্ণ কূটনৈতিক ভাষায় কথা বলেছেন। আপনি দেখবেন যে পরিপূর্ণ কূটনৈতিক রয়েছে, অর্থাৎ গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, গ্রহণযোগ্য নির্বাচন, এ বিষয়ে তারা এখনও কনসার্ন এবং এই জায়গায় সংকট আছে এবং সংকটনের থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা সেটা কিন্তু তিনি অব্যাহত রেখেছেন, এটা তিনি বলেছেন। অর্থাৎ বাংলাদেশের সমস্যা সম্পর্কে আন্তর্জাতিক মহল কনসার্ন, পাশাপাশি যুক্তরাষ্ট্রও কনসার্ন। আমরা যে সমস্যার কথাগুলি বলছি, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারের যে সমস্যা, সুশাসনের যে সমস্যা, জবাবদিহিমূলক একটা সরকার দরকার, জনগণের ভোটের ভিত্তিতে একটা সরকার দরকার, সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে এখন প্রতিষ্ঠিত। এবং সেক্ষেত্রে গণতন্ত্র মনা অথবা ধরেন একটা প্রভাবশালী রাষ্ট্র হিসাবে, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। অর্থাৎ নির্বাচন করে তফসিল ঘোষণার মাধ্যমে শুধুমাত্র আপনার নির্বাচনের দায় যেভাবে সরকার করেছে অথবা নির্বাচন কমিশন করেছে, অথবা আপনি যদি এটাও বলেন গেজেটের নাম প্রকাশ করে যেভাবে মেম্বার অফ পার্লামেন্ট করে সংসদ চলছে, সে জায়গায় এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিশ্ব স্যাটিসফাইড না। অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচনের চাপ এবং মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে সে ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বের চাপ রয়েছে, উত্তরণ থেকে তাদের চেষ্টা রয়েছে। দ্বিতীয় আরেকটা জায়গা আপনি বলেছেন যে বিরোধী দলের সাথে কথা বলা হয়নি, এটা খুবই ইতিবাচক। এই কারণে বলছি যে আমরা যে দাবিগুলি করছিলাম অর্থাৎ সেগুলি স্পষ্ট, যুক্তরাষ্ট্র কনসার্ন, অর্থাৎ এ বিষয়ে যা যুক্তরাষ্ট্র যথেষ্ট অবগত
তার নতুন করে আর এই রাজনৈতিক সংকট যেটা বিদ্যমান আছে সেগুলি জানার প্রয়োজন হচ্ছে না, যে অবগত বিষয়গুলি নিয়ে আগে আপনারা তারা করেছেন? বিরোধী দলের সাথে কথা বলতো। অবগত কি আপনারা করেছেন না সার্বিক অবস্থা তারা সবসময় না, পর্যবেক্ষণ আমরা করে? বলেছি, আমরা তো সোচ্চার 14-15 বছর ধরে যে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, গণতন্ত্র ভেঙে পড়েছে। আজকে গণতন্ত্রের সূচকে যান, বাংলাদেশের অবস্থা তলানিতে। স্বাধীনতার সূচকে যান, একই অবস্থা, তলানিতে একেবারে। মানবাধিকার সূচক একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা, খুবই ত্রাহি অবস্থা। আপনি যদি মুক্ত গণমাধ্যমের স্বাধীনতার সূচকে যান, সেটাও ভেঙে পড়েছে। তো এগুলি তো জনগণের সব অধিকার, তাই তো? একটা গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, সুশাসন বলেন, কার্যকর সরকার বলেন, জনবান্ধব সরকার বলেন, সেগুলির অপরিহার্য শর্ত তো এগুলি। সেগুলি তো আন্তর্জাতিক সূচকেই বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই নাজুক, যার ফলে রাজনৈতিক সংকট যেটা আছে উত্তরণের জন্য যা প্রয়োজন যুক্তরাষ্ট্র অবগত, যার ফলে তিনি অন্য পেশার লোকজনের সাথে কথা বলেছেন, কথা বলে সেখান থেকে পরিত্রাণের নিশ্চয়ই পরামর্শও খুঁজেছেন, সেখান থেকে উত্তরণের পথও খুঁজেছেন। ডাক নির্বাচনের আগে যেটা উনি ওনার প্রশ্নের মধ্যে বলেছিলেন যে আমি রাজনৈতিক দলগুলির সাথে বসেছি, নিশ্চয়ই রাজনৈতিক দল, সুশীল সমাজে, নাগরিক সমাজ, সিনিয়র সিটিজেন যারা বাংলাদেশের আছে, যারা বাংলাদেশের সুশাসন চায়, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক চায়, একটা কার্যকর সরকার চায়, তার জনবান্ধব সরকার চায়, সে বিষয়ে তারা এর আগে মতামত দিয়েছেন। সেই মতামতের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তার কর্ম পরিকল্পনা করছে, সেভাবে তারা এগোচ্ছে বাংলাদেশ এই সংকট উত্তরণের জন্য, যার ফলে নতুন করে বসার আর নতুন ভাবনা হয়নি। জি, নতুন ভাবনার প্রয়োজন হয়নি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এসে পৌঁছেছেন আমাদের মধ্যে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী ডোনাল্ড লুয়ের একটা সাক্ষাৎকার নিয়েছেন, ভয়েস অফ আমেরিকার একজন প্রতিবেদক, এবং তিনি লিখিত প্রশ্ন পাঠিয়েছেন তাকে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ডোনাল্ড লু। তিনি একটি প্রশ্নে, এই প্রতিবেদক একটি প্রশ্ন করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 23 মে অভিযোগ করেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরও দাবি করেছেন যে তিনি যদি বাংলাদেশে একটি বিমান ঘাঁটি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন, তবে গত জানুয়ারিতে তাকে ঝামেলামুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা বলেন, অফারটি এসেছে একজন সাদা মানুষের কাছ থেকে। আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম, তাহলে আমার কোনো সমস্যা হতো না। তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে? এটা ছিল ডোনাল্ড লুয়ের কাছে ভয়েস অফ আমেরিকার প্রশ্ন। উত্তরে ডোনাল্ড লু যেটা বলছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা। মন্তব্য জানতে চাই মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, 3 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আজকের এই বিশেষ করে রাজনীতি সিজন 3 যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমার বন্ধু রবিউল, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আসলে আমরা বিশেষ করে এই নির্বাচন আসলেই কিন্তু আমরা যার কথা বলেছিলাম, আমরা দেখলাম যেখানে দৌড়ঝাপটা একটু বেড়ে যায়। খুবই দুর্ভাগ্যক্রমে হলো আমরা যেভাবে হোক, আমরা সরকারি দল, বিরোধী দল সবাই কিন্তু এক ধরনের প্রশ্রয় দিয়েছি নির্বাচনের আগে। এবং বিশেষ করে বিরোধী দলের অভিযোগগুলো এমন ছিল, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে গিয়ে এমন হয়েছে দেশ বিরোধী প্রচারণে তারা নেমে গিয়েছেন। আমরা দেখেছি প্রতি মুহূর্তে তাদের একটা সেটই থাকতো কূটনৈতিক পাড়ায়, কখন ডোনাল্ড লু আসবেন, কখন অন্য কেউ আসবেন, যাদের সাথে কথা বলে অন্তত তারা তাদের পছন্দের নির্বাচন একটা করতে পারে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। আপনি যে অভিযোগের কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ টানা 16 বছর কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। আমি যদি 7 জানুয়ারির আগে বলি, তাহলে উনি দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতায় আছেন এবং আওয়ামী লীগের মতো একটা দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন 1981 সালের 17 মে থেকে এবং আজ পর্যন্ত। তাহলে ওনার জীবনের যে অভিজ্ঞতা, রাজনৈতিক যে অভিজ্ঞতা কিংবা রাজনৈতিক যে প্রজ্ঞা, এখানে আমি মনে করি আমাদের অনেকের চেয়ে অনেক বেশি ওঠেন। এবং আমি মনে করি যে কথাটা বলেছেন কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তাকে অবশ্যই বলা হয়েছিল। এখন আমি যদি তাদেরকে এখন জিজ্ঞেস করতে যাই, তারা কখনোই এটা স্বীকার করবে বলে অন্ততপক্ষে আমি মনে করি, আর কেউ মনে করলেও কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা স্বীকার করবে না। এই ধরনের কোনো না কোনো ব্যাপার সবসময় বাংলাদেশের জন্য হয়েছে। এরকম আমরা দেখেছিলাম গ্যাস বিক্রির একটা বিষয় ছিল, যেমন 96-এ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে। মানে আপনি বলছেন এই ধরনের অফারগুলো আন্ডার দ্য টেবল হয়, এগুলো আসলে প্রকাশ্যে আসে না। প্রকাশ্যে কাউকে জিজ্ঞেস করলে সেটা আওয়ামী লীগ সরকারকে জিজ্ঞেস করলে আওয়ামী লীগ সরকার না করবে, ডোনাল্ড লুকে জিজ্ঞেস করলে সেও না করবে। কিন্তু এই ধরনের শর্ত কি আরোপ
করে এবং সেই শর্ত মেনে কখনো না কখনো কেউ না কেউ ক্ষমতায় আসে? না, তা তো অবশ্যই। আমরা তো 96-এর যখন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতা আসলো 2001 সালে নির্বাচনে ছিলেন, এবং তখন তো মাননীয় প্রধান একই কথা বলেছেন। ওনাকে কি অফার দিয়েছিলেন, এই যে যমুনার যে রাষ্ট্রীয় ভবন ছিলেন সেখানে আমেরিকার প্রতিনিধি ছিলেন, সেখানে সকলে মিলে যে কথাগুলো হয়েছেন তিনি তো এটা প্রকাশ্যেই বলেছেন। আমাকে বলেছেন, আমি বলেছি আমার দেশের 50 বছরের গ্যাস মজুত না করে আমি কোনো গ্যাস দেওয়ার ব্যাপারে আমি চুক্তি করতে পারি না। এই যে একটা সাহসী নেতৃত্ব, এটা কজন মানুষের আছে? উনি এটা বলেছেন এবং উনি পেরেছেন বিষয়টাকে, এবং দেখেন সে মাথা নোয়াননি তিনি। আজকেও যদি বলি, উনি কোথাও মাথা না নুয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে সম্মান মর্যাদা দিয়ে আজকে বাংলাদেশকে আওয়ামী লীগের মতো একটা দল আবারও চতুর্থবারের মতো ক্ষমতা এসেছে। এটা হলো একটা রাষ্ট্রীয় প্রজ্ঞা, আমি ওর রাজনৈতিক প্রজ্ঞা, এবং এটা শুধুমাত্র বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। বাংলাদেশের আর কোনো নেতৃবৃন্দের পক্ষে সম্ভব বলে আমি ব্যক্তিগত অন্তত মনে করি না। জি, নতুন করে সময় দিবেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ সমীক্ষা হয়েছে একটি, এবং সেই সমীক্ষায় 64 জেলার মোট 6510 জন নারী ও পুরুষের উপর একটি জরিপ চালানো হয়েছে। তাতে দেখা গেছে 2019 সালে নিম্ন আয়ের 84% উত্তরদাতা জানিয়েছিলেন যে দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। 2024 সালে এসে এই হার উল্লেখজনকভাবে 42% নেমে এসেছে। 58% মানুষ মনে করেন দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক এই তিন দিক দিয়েই ভুল পথে যাচ্ছে দেশ। যেখানে 2017 সালে মাত্র 17% মানুষ এমন ধারণা পোষণ করতেন। উত্তরদাতাদের মধ্যে 95% বলেছেন মূল্যবৃদ্ধি তাদের জীবন জীবিকার উপর নেতিবাচক প্রভাব রাখছে। সংসদ সদস্যরা জনগণের জন্য চিন্তা করেন, এই বাক্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন 47% উত্তরদাতা, যা 2019 সালেও ছিল 35%। জরিপ অনুযায়ী 14% মানুষ মনে করেন সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, যেখানে 2022 সালে এই মনোভাব ছিল মাত্র 9% মানুষের। এই জরিপের ফলাফলে কি এটা বোঝায় কি না মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সরকার ও আওয়ামী লীগের মতের সাথে জনগণের মতের বোঝাপড়ায় কোনো একটা ফারাক আছে? 2 মিনিট সময়। আমি একটু বলি, জরিপের বিষয়টা বলি। আসলে বাংলাদেশের বিশেষ করে ব্র্যাকের যে জরিপগুলো, আমি কখনো এটার সাথে দ্বিমত করব না। তারা তাদের মতো করে একটা জরিপ করেছেন, এবং জরিপের ক্ষেত্রে আসলে অনেক বিষয় আছে যেগুলো আবার এখন অন্য পক্ষকে দিয়ে যদি জরিপ করাতে যায়, এখানেও কিছু প্রশ্ন চলে আসে, ওই ব্যাপারে আমি নাই গেলাম, কিন্তু ওইটা বলি। এবং আওয়ামী লীগের সাথে কিংবা সরকারের সাথে যে জনগণের বোঝাপড়ার যে বিষয়টি এসেছেন এবং তথ্যবহুল যে কথাগুলো বলেছেন, আমি একটা এত বড় একটা দেশ, বিশেষ করে ছোট্ট দেশ, 56,000 বর্গমাইলে 17 কোটি মানুষকে ম্যানেজ করে সবার মনে খুশি রেখে একটা দেশ চালানো খুবই কষ্টকর একটা বিষয়। এবং আমি মনে করি যে টানা 16 বছর ক্ষমতায়, এবং আপনি দেখেন হয়তো বা হ্যাঁ ওই কথাগুলো ঠিক, আমি কখনোই অস্বীকার করবো না যে আমাদের ঊর্ধ্বগতির কারণে আমাদের কষ্ট হচ্ছে, জনগণের নাবিশ্বাস শব্দটা যে বলছেন এটাও কিন্তু আমি অস্বীকার করবো না, কিন্তু তারপরেও বলবো মানুষ যেভাবে হোক ম্যানেজ করে চলতে পারছে। আমি হয়তো তার বাজেটের কাটছাট করেছে কোথাও না কোথাও, না মানুষ তো চলতে পারার কথা না। এই যে দ্রব্যমূল্য সবচেয়ে যেটা বেশি আমি মনে করি, বিশেষ করে আমরা একদম বাঙালি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, মানুষ যদি ম্যানেজ করে চলে তাহলে সরকারের দরকার কি? না, সরকারের তো আমি বলি, সরকার তো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। 2 কোটি মানুষকে কিন্তু আজকে আপনি দেখেন টিসিবি আওতায় নিয়ে এসেছে, টাকা দিয়ে তার জীবনকে সহজ করার জন্য চেষ্টা করছে সরকার। এই যে সরকারের যে বিষয়টা, সরকার যে জনগণকে ফিল করে কিংবা জনগণকে যে সরকার সবসময় মাথায় রাখে, এটার প্রমাণ হলো তো এটাই। আপনি দেখেন আজকে 2 কোটি মানুষকে একটা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তারা কিন্তু অন্তত বাজারের প্রচলিত দামের চেয়ে কম দামে কিন্তু পণ্য কিনতে পারবেন। এবং আপনি দেখেন এটা কিন্তু আগে ছিল আমরা ট্রাকে একটা লাইন দেখতাম, অনেকে কিন্তু আমরা মনে করতাম যে এটা উচিত হচ্ছে না, সরকার সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এখন দোকানে কিন্তু এক ধরনের দিয়ে দিয়েছে, এবং আপনি দেখেন দোকান থেকে সেই সমস্ত পণ্য তারা পাচ্ছেন। এগুলো কিন্তু একদম অস্বীকার করার কোনো জো নেই। আর একটা হলো পৃথিবীর ব্যাপী যে একটা ক্রাইসিস চলছে, কিন্তু আমরা কিন্তু তার বাইরে নয়। একটা কথা প্রচলিত আছে, নগরে আগুন লাগলে কিন্তু দেবালয় কিন্তু অক্ষত থাকে না। সেই ব্যাপারে কিন্তু আমি বলব বিশ্বের যে সমস্ত অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশের সেই অস্থিরতা থেকে মুক্ত নই আমরা। তো যেভাবেই হোক না কেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং সরকার চেষ্টা করছেন জনগণকে সাথে রেখেই যান, জনগণের যে সমস্যাগুলো সমাধান করবার জন্য। শেখ রবিউল আলম, বেসরকারি 2টি প্রতিষ্ঠানের যৌথ সমীক্ষায় কি জানানো হয়েছে আমি পড়ে শুনিয়েছি তখন ডিটেল, এবং সমীক্ষাটার মূল যে বক্তব্য, দেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে দেশের মানুষের মধ্যে আশাবাদ কমে যাচ্ছে। সব আয়ের মানুষের মধ্যে অর্থনীতি নিয়ে আশা কম। দেশে অর্থনীতি নিয়ে মানুষের আশাবাদ কমে যাওয়ার পিছনে না হয় আপনারা মাহমুদ সালাউদ্দিন চৌধুরীদের দায় দিলেন যে তারা দায়ী, কিন্তু রাজনীতি নিয়ে যে মানুষের আশাবাদ কমে যাচ্ছে, সেটার দায় কি বিএনপি এড়াতে পারে, আপনারা এড়াতে পারেন? 2 মিনিট সময়।
ধন্যবাদ আপনাকে। আমরা মানুষের এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্যই তো রাজনৈতিক দল হিসেবে ফাংশন করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। আজকে যে রাজনীতি এবং অর্থনৈতিক সংকট দেখছেন, এ দায় হচ্ছে আওয়ামী লীগের। রাজনৈতিক সংকটও ডেফিনেটলি, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যে নামে যে সরকারটি আছে, এটা একটা সিন্ডিকেটের সরকার হয়েছে। এটা তো জনমতের ভিত্তিতে সরকার না, গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে সরকার না, এবং সে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকছে, ভিন্ন মত ভিন্ন দলকে নিধন করছে, ইভেন কি নির্বাচন থেকেও বিরত রাখছে। তার মতো করে সংবিধান সংশোধন করে আজকে এই সংকটটা তৈরি করেছে, যেখানে গ্রহণযোগ্য নির্বাচন এখন স্বপ্নের ব্যাপার হয়ে গিয়েছে, যা দৃশ্যমান নাই। মানুষ ভোট বর্জন করছে। ৬২টি রাজনৈতিক দল এই নির্বাচন ব্যবস্থাপনার প্রতি আস্থা নাই। সরকারের যারা শরিক ১৪ দলের, রাশেদ খান মেনন বলেন, ইনু সাহেব বলেন, দিলীপ বড়ুয়া বলেন, তাদেরও আস্থা নাই। সরকার যাকে বিরোধী দল বানিয়েছে, জাতীয় পার্টি, তারাও বলছে নির্বাচন ভালো হয় নাই, তারাও সরকারের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এটা কি রাজনৈতিক সংকট নয়? এটা জবাবদিহিতামূলক সরকারের জন্য অন্তরায়, এইটা ধরেন স্বচ্ছতার সরকারের জন্য অন্তরায়, এইটা দেখেন সুশাসনের জন্য অন্তরায়। অত রাজনৈতিক সংকট আছে। রাজনৈতিক সংকট থেকে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে, এ দায় সরকারের। আমি একটা জায়গায় একটু মানে চাচ্ছিলাম, এর আগের বিষয় সালাউদ্দিনকে যেটা প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে বলা হচ্ছে যে বাংলাদেশের একটা অংশে খ্রিস্টান রাষ্ট্র করার পায়তারা চলছে। আবার বলা হয়েছে যে বিমান ঘাঁটি হতে পারে। এই দুটি ঘটনায় কিন্তু যদি সত্য হয়, এ দায় সরকারের, এটা এর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর যদি মিথ্যা হয়, সেটাও অন্যায়, অনাকাঙ্ক্ষিত এবং লজ্জার। এই কারণে দায়িত্বশীল জায়গায় থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে এবং বাংলাদেশের জাতিসত্তার বিরুদ্ধে এই ধরনের কথা দায়িত্বশীলদের বলাও কিন্তু এক ধরনের অপরাধ। এটাও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। অর্থাৎ ঘটনাটি সত্য হলো বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর, ঘটনাটি মিথ্যা হলো বাংলাদেশের জন্য ক্ষতিকর। মানে আপনি প্রকাশ্যে সমস্যা দেখছেন। ডেফিনেটলি। আপনি দেখেন, এর আগে বলা হয়েছে যে সেন্ট মার্টিনে তারা ঘাঁটি করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্র না করেছে, এবং পরবর্তীতে এই সেন্ট মার্টিনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, সেই ঘটনার কিন্তু সত্যতা পাওয়া যায়নি। তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বলেছেন, সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে তিনি এটা জানেন না, এই ধরনের প্রস্তাবের কথা। গ্যাস চায়, যেটা বলেছে ২০০১ সালে, মানে আপনার আওয়ামী লীগের প্রধান বলেছিল। কেন চায়? আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের খ্রিস্টান রাষ্ট্র চায়, বিমান ঘাঁটি বানাতে চায়, সেন্ট মার্টিনে ঘাঁটি বানাতে চায়, গ্যাস চায়। কেন চায়? কারণ আওয়ামী লীগ অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চায়। ২০০১-এ আমরা ক্ষমতায় আসিনি, গ্যাস দিয়েছে নাকি? জনরায়ের ভিত্তিতে আসছি। বাংলাদেশে যদি জনরায়ের ভিত্তিতে সরকার থাকে, জনগণের সরকার থাকে, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন এবং বাংলাদেশের স্বার্থ আছে বা স্বার্থ ক্ষুণ্ণ হয়, এরকম কোনো শক্তি কিন্তু তখন আর খবরদারি করতে পারে না। আপনি যেহেতু জনরায় উপেক্ষা করে আতাতের মাধ্যমে ক্ষমতায় থাকতে চান, বৈদেশিক শক্তিগুলির তাবেদারি করতে চায় আওয়ামী লীগ, যার জন্য বাংলাদেশ নিয়ে আজকে এই সংকট, বাংলাদেশ নিয়ে আজকে ধরেন এই যেটাকে বলে অস্তিত্বের সংকট বাংলাদেশ পড়েছে। এর দুটি কারণ, একটা হচ্ছে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, এবং হচ্ছে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের এখন একটা দৈন্যতা। শেষ করতে হবে রবিউল আলম। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনি যদি যুক্তি খণ্ডন করতে চান যে আসলে জোর জবরদস্তি করে আপনারা ক্ষমতায় আছেন বলে বিদেশিরা জোর জবরদস্তি করে আপনাদের কাছ থেকেও কিছু না কিছু আদায় করতে চাই, সেটার জন্য 30 সেকেন্ড সময় তো দেবই, কিন্তু সাথে আমার একটা প্রশ্ন আছে। একসময় আপনারা মনোনয়নের জন্য প্রতিযোগিতা করতেন, তারপরে শুরু করলেন হাতাহাতি, মারামারি। এখন কি তাহলে খুনোখুনি শুরু হলো কিনা? কেননা লোকে বলা বলি করছে এমপি আনারের সাথে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর এক ধরনের প্রতিযোগিতা ছিল মনোনয়ন নিয়ে, এবং এই প্রতিযোগিতার মানে এইটা একটা আনার হত্যার পিছনে বড় একটা ফ্যাক্টর। সব মিলিয়ে আপনাকে আমি 3 মিনিট সময় দিচ্ছি। আমি প্রথমত এই ইয়েটাতে যাচ্ছি, রবিউল যে কথা বলেছেন নির্বাচন থেকে বিরত থাকা বিরোধী দল, আমি তো মনে করি বিএনপির যে শীর্ষ নেতা দুজন আছেন, একজন হলো কনভিক্টেড হয়ে বাংলাদেশে আছেন, আর যিনি পালিয়ে নির্বাচিত জীবনযাপন করছেন, ওই দুজন যতদিন নির্বাচন করতে পারবে, এই ধরনের নিশ্চয়তা পাবেন না, ততদিন বিএনপি কোনোদিন নির্বাচনে যাবেন না, এবং বিএনপি আন্দোলনের খেলা খেলবে কিন্তু নির্বাচনে যাবেন না। আপনি দেখেন, আমি এই বিশেষ করে গত যে 5টা বছর বিএনপি সারা বাংলাদেশ ঘুরে কিন্তু মোটামুটিভাবে তাদের কর্মীদেরকে চাঙ্গা করতে পেরেছিল, এবং নির্বাচনে যাওয়ার জন্য প্রত্যেকটা কর্মীর একটা প্রস্তুতি ছিল। কিন্তু দিন শেষে কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনে যাননি। এটা হলো বিএনপির একটা আন্দোলন খেলা করে কর্মীদেরকে মাঠে রাখা, পাশাপাশি তাদের দলের যে শীর্ষ নেতা আছেন তাদের নিশ্চয়তা ছাড়া তারা কখনোই নির্বাচনে যাবেন না। এই হলো বিএনপি। সুতরাং বিরত রাখার জন্য বিএনপিকে কেউ কোনো দরকার নেই, বিএনপি নিজেই যথেষ্ট। তারা নির্বাচন থেকে নিজেদেরকে সবসময় বিরত রাখবে। আর পাশাপাশি আরেকটা কথা হলো, জনসম্পৃক্ততা ছাড়া কোনো সরকার কখনোই টিকে থাকতে পারে না। 16টা বছর একটা সরকার ক্ষমতায় আছেন, এটা জনসম্পৃক্ততা ছাড়া কখনোই সম্ভব হবে না। আর আরেকটা হলো, অবৈধ পন্থায় ক্ষমতা থাকা কিংবা কাউকে ম্যানেজ করে ক্ষমতা
থাকার দল কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ অবশ্যই জনসম্পৃক্ত একটা দল, যে দলটা বাংলাদেশের মাটি এবং মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে। প্রত্যেকটা লড়াই সংগ্রাম, এটা বিশাল একটা ইতিহাস হয়ে যাবে সেই লাইনে আর গেলেন। প্রত্যেকটা লড়াই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে কিন্তু আওয়ামী লীগ জড়িয়ে আছে। এবং আমি যদি 30 লক্ষ শহীদের নাম বলতে যাই, এখানে প্রতিটা নেতা কর্মীর গায়ে কিন্তু লিখে আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আমাদের সকল নেতৃবৃন্দের কিন্তু সমস্ত মানুষকে নিয়ে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রাম করেছেন। সেরকম একটা দল কারো কাছে মাথা নয়ে ক্ষমতা আসবে সেরকম দল না। সুতরাং আমরা ক্ষমতার বাইরে 21টা বছর ছিলাম, বিশেষ করে 75-এর পরে আমরা কারো কাছে তো মাথা নত করিনি। আপনি 50 বছর আগের আওয়ামী লীগের কথা বলছেন, সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ, 75 বছরের আওয়ামী লীগ এক কিনা সেটা নিশ্চয়ই এক লাইনে বলবেন। অবশ্যই সময়ের ফারাকে কিন্তু অনেক কিছু বদলে গেছে। সেই আওয়ামী লীগে মনোনয়নের জন্য আচ্ছা, মনোনয়নের বিষয়ে আমি একটু বলি। আপনি যখন কথাটা বলছেন, আমি ব্যক্তিগতভাবে একটু ইমোশনালি হচ্ছিলাম এই জন্যই যে এই দলের সমস্ত চিন্তা চেতনাকে আমি ধারণ করি। আমি একজন মানুষ দিন শেষে, এবং যখন আমি বিশেষ করে এই যিনি গ্রেফতার হয়েছেন সাধারণ সম্পাদক, তাকে আমি কদিন আগে কিন্তু পার্টি অফিসে রেখেছি। মানে আমি বিশ্বাস করতে পারি, আমি জানি না পরবর্তীতে তাদের এই যে তদন্তের মধ্যে কি বেরিয়ে আসে আমি ঠিক জানি না। আমি এখন তাকে দোষী সাব্যস্ত করতে চাই না, তার যদি মিনিমাম সম্পৃক্ততা থাকে। আমি বলি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা চাওয়া, আমরা যদি মিনিমাম রাজনীতিকে অনুভব করি, আমি কখন তো খুনি রাজনীতি করতে পারি না, কারণ আমার কিন্তু সর্বহারা কোনো দল না। এদেশের গণমানুষের দল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। আর বঙ্গবন্ধু এমন একটা দল তৈরি করে গেছেন, চিন্তা চেতনায়, লালনে, সমস্ত কিছুতে হলো মানবিকতা, সব কিছু কিন্তু দলের আদর্শ, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের দলটা। সুতরাং আমরা কখনই ভাবতেই পারি না আমার দলের কোনো নেতাকর্মী এই ধরনের কোনো কিছুর সাথে জড়িয়ে থাকতে পারে। আর একটা যেমন ধরুন, আমি যদি বলি আমার কথা, আমার এলাকা কিন্তু চট্টগ্রাম 5 হাটাজারিতে আমার মতো অসংখ্য মানুষ আছে যারা নির্বাচনের প্রার্থী, কিন্তু দেখা গেছে জাতীয় পার্টিকে বারবার আমরা ছেড়ে দিয়েছি। আমার কিন্তু কখনোই কোনো আফসোস হচ্ছে না। দিন শেষে বঙ্গবন্ধু কোনটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দিন শেষে আমার আদর্শের লড়াই আমরা জিতে আমার দলটাই কিন্তু দেশ শাসন করছে, দেশের সেবা করছে। আমি প্রকৃত একজন রাজনৈতিক কর্মী। জি, আপনার উত্তর পরিষ্কার। শেখ রবিউল আলম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ কথা বলার অবকাশ নেই যে মানুষ জেগে ওঠেনি। হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা এখনো সম্ভব হয়নি। সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শিগগিরই। মানুষ জেগে উঠলেও সেটা কাজে না লাগাতে পারার ব্যর্থতা কার? আওয়ামী লীগ নেতারা যে বলেন যে বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে, কিছুক্ষণ আগে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলছেন যে যতদিন পর্যন্ত আপনারা নিশ্চয়তা পাবেন না যে আপনাদের শীর্ষ নেতৃত্ব ক্ষমতায় আসতে পারবেন, ততদিন পর্যন্ত আপনারা নির্বাচনে যাবেন না। আপনাদের দলের মহাসচিব কি আসলে পরোক্ষভাবে ব্যর্থতা স্বীকার করলেন এটা বলে, যে নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শিগগিরই? 2 মিনিট সময়। আমি ঠিক বুঝিনি আর কি রাজনীতিতে সালাউদ্দিন কি বোঝে। নির্বাচনে থাকা কি? নির্বাচনই তো আমরা চাই, কিন্তু নির্বাচন কি এটা যেটা সরকার কর্তৃক নির্ধারিত থাকবে ফলাফল পূর্বে? নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলকে উইনের দায়িত্ব নেবে, এটা কি নির্বাচন? যেটা হচ্ছে বাংলাদেশে, বিরোধী দলটা কে হবে সেটাও আমরা সিলেক্ট করে দেবে, প্রার্থী কে হবে সেটাও আমরা সিলেক্ট করে দেবে, এটা কি নির্বাচন? বাংলাদেশে নির্বাচন কিভাবে হচ্ছিল 91, 96, 2001, 2008 হচ্ছিল তো, কেন সংবিধানটা সংশোধন করে আজকে এই সংকটটা তৈরি করা হলো? 2014 বলেন, 18 বলেন, 24 বলেন যে নির্বাচন হয়েছে, এটা নির্বাচন? মানুষ ভোট বিমুখ হয়েছে না, রাজনৈতিক দলগুলি বর্জন করেছে না। মানুষ জেগে উঠলেও কাজে লাগাতে পারেননি কেন? মানুষ জেগে উঠেছে, আমি বলেছি চূড়ান্ত বিজয় হয়নি, এটা ঠিক আছে, কিন্তু চূড়ান্ত বিজয় আপনারা তো রঙে ভঙ্গ দিনে চূড়ান্ত বিজয় হবে? বিএনপি সঠিক নেতৃত্বে আছে বিধায় বিএনপি রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ, সবচেয়ে জনপ্রিয়। 95% মানুষ বিএনপির আহ্বানের সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। উপজেলা নির্বাচনগুলি করছেন, মানুষ ভোট বিমুখ, ভোট দিচ্ছে না, ভোটার শূন্য অবস্থা। এখন এই সমস্ত মানুষ একটা অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়ে সরকার হটানোর আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে, সেটা হবেই। উনি বললেন মানুষ সাথে না থাকলে নাকি ক্ষমতায় থাকা যায় না। ৭৪ পাশে মানুষ ছিল নাকি ক্ষমতায় থাকেনি? হোসনি মুবারককে মানুষ ভোট দেয়নি, তার বিরুদ্ধে আন্দোলন করেছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকেনি। স্টালিনকে মানুষ সমর্থন করতো না, দীর্ঘদিন ক্ষমতায় থাকেনি। আইয়ুবকে সমর্থন করতো না, দীর্ঘদিন ক্ষমতায় থাকেনি। আওয়ামী লীগকে সমর্থন করে না, দীর্ঘদিন ক্ষমতায় আছে না। এটা একটা স্বৈরতন্ত্র সত্যি। এটা কি রাজনৈতিক দল নাকি আওয়ামী লীগ? এটা পতিত রাজনৈতিক দল, একটা যেটাকে বলা হয় ধিকৃত রাজনৈতিক দল, যার কোনো আদর্শ নাই, যার ক্ষমতা চাই, সেরকম একটা রাজনৈতিক দলে আওয়ামী লীগকে আমরা পরিণত করতে সক্ষম হয়েছি শুধুমাত্র ওই যে বললাম ন্যায্য স্ট্যান্ড থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আমরা করেছি। আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে নেওয়া যায়নি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আগামী দিনে দীর্ঘদিনের রাজনৈতিক যুগ ইতিমধ্যে পড়েছে, আর ক্ষমতার থেকে যেতে যত দেরি হবে, আগামীতে রাজনীতিতে ফিরে আসতে তার চেয়ে বেশি দেরি হবে আওয়ামী লীগের। সংকটে আওয়ামী লীগ, জাতীয় ঐক্যবদ্ধ, সঠিক নেতৃত্বের ক্ষেত্রে বিএনপিও
সঠিক স্ট্যান্ডে থেকে জি, বাংলাদেশের জি। মানুষের স্বার্থে রাজনীতি জি, শেখ রবিউল আলম। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী গতকাল সিপিডি সংলাপে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, মন্ত্রী থাকার সময় তার হাত দিয়ে এমন সব প্রকল্প একটেকে পাশ হয়েছে যেগুলোর সঙ্গে তিনি একমত ছিলেন না। বলেছেন, আমরা বাস করি ভূতলে আর বিনিয়োগ করি পাতালে। এ ধরনের অনেক প্রকল্প আছে। মাহমুদ সালাউদ্দিন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীই বলছেন যে মাটিতে বাস করে মানে এ সরকার পাতালে প্রকল্প বানায়, মানে অবাস্তব প্রকল্প যদি বলি তিনি মনে হয় সেটাই বোঝাতে চেয়েছেন। আপনাদের সরকারের এসব প্রকল্প তো জনগণের টাকায় হয়, জনগণকে জবাবদিহি করবেন কি করে? নাকি 15 বছর, আসলে 15 বছরের বেশি যখন একটা সরকার ক্ষমতায় থাকে তারা সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যায়? আচ্ছা, আমি এই জবাব 2 মিনিট সময়, জি। মানে রবিউলের কিছু কথা জবাব দিতে চেয়েছিলাম। জি, 2 মিনিট। আমি প্রথমত একটু বলি, উনি একটা কথা বলেছেন আওয়ামী লীগ পতিত এবং ধিক্কৃত একটা দল। আমি যদি এখন একই ভাষায় বলতে যাই, বিএনপি পতিত এবং ধিক্কৃত একটা দল, যে দল প্রতি মুহূর্তে হুমকি দিয়েছে আওয়ামী লীগকে এমন ব্যবস্থা করবো যেন কোনো সরকারি দল তো দূরের কথা, বিরোধী দলেও যেন দাঁড়াতে না পারে। তাদের দলের প্রধান প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বলেছিল। এবং এরপর আমরা দেখব 21 আগস্টের গ্রেনেড হামলা, সেখান থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ তো ধিকৃত দল হলে তো আওয়ামী লীগ শেষ হয়ে যেত। এবং 15 আগস্ট আরেকবার চেষ্টা করা হয়েছিল দলটাকে নিশ্চিহ্ন করে দেয়। আপনি জানেন, শীর্ষ পর্যায়ে নেতা থেকে শুরু করে পুরো পরিবার, পাশাপাশি 4 নেতা শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগকে কখনো অনেক চেষ্টা করা হয়েছে এই সমস্ত অপবাদ দেওয়ার জন্য, আওয়ামী লীগ কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগকে কখনোই নিশ্চিহ্ন করার মতো শক্তি বাংলাদেশের কারো মধ্যেই নেই। এটা একটা। আরেকটা কথা বলি, রাষ্ট্র নিয়ন্ত্রিত ফলাফল, এটা একটা বিএনপির কমন শব্দ। আমরা 18 সনের নির্বাচনের সময় তারা এক ধরনের শব্দ করে মোটে 5টা বছর পার করেছেন, এটা এই শব্দগুলো কিন্তু মোটামুটি এস্টাবলিশ করার চেষ্টা করছেন। ফলাফল যদি নির্ধারিত হয়, ব্যারিস্টার সুমন কিভাবে এমপি হয় বাংলাদেশে? ফলাফল যদি নির্ধারিত হয়, মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফ আব্দুল সুবহান গোলাপ সাহেব কীভাবে হেরে যান একজন আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন একটা ভদ্রমহিলার কাছে? এইভাবে কিন্তু বাংলাদেশে 62টা জায়গায় কিন্তু আওয়ামী লীগ হেরেছে। এদিকে আওয়ামী লীগ হেরেছে কিন্তু আত্মসমর্পণ করেছে তাদের কাছে গিয়ে, এটা কিন্তু আমার একটা প্রশ্ন। আর পাশাপাশি যেটা বলেছেন সংবিধান সংশোধন করে এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা, বা তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করেছে বিএনপি, যদি বলে কীভাবে বিতর্কিত করেছে, একটা বিশেষ ব্যক্তিকে তাদের সরকারের প্রধান করতে হবে, তার জন্য কিন্তু বয়সের সীমারেখা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। এভাবে কিন্তু তার বিতর্কিত করার চেষ্টা করেছে। আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসি, পরিকল্পনা মন্ত্রীর প্রশ্ন আসি। সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব যে কথা বলেছেন, ওনার ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আসলে আমার খুব দুঃখ লাগে, ওনারা যখন ক্ষমতায় ছিলেন, উনি যখন মন্ত্রী ছিলেন, ওনার তো তখন একটা জবাবদিহি, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিংবা যেইভাবেই হোক রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যারা এই সমস্ত প্রকল্পের সাথে জড়িত সবার সাথে তিনি কথা বলতে পারতেন। এবং ওনার কথা ছাড়া তো একনেকের কোনো প্রকল্প ওঠার কথা না। এবং এগুলো একদম, আমি হয়তো রাষ্ট্রীয় ওভাবে পর্যায়ে কখনোই কাজ করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো ওই সমস্ত কাজগুলো করে দেওয়ার পরেই কিন্তু একনেকে পাশ হয়। এবং এখানে কিন্তু একজন পরিকল্পনা মন্ত্রী সমস্ত কিছু করেন, এবং পাতালে করুক আর যেখানে করুক, এটা তো ওনার জানার কথা ছিল। এটা উনি প্রকাশ্যে বলে, আমি মনে করি উনি এটা কিন্তু আমি মনে করি যেখানে উনি বলেছেন, এটা কিন্তু ওনাকে প্রশ্ন করার একটা বিশাল সুযোগ ছিল। আর পাশাপাশি এটাও বলি, বাংলাদেশের যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে, বিরোধী দল অনেক সমালোচনা করেছে, অনেক সমালোচনা করেছেন, এখন আমরা সেগুলো সুফল ভোগ করতে যাচ্ছি। বিশেষ করে আমি যদি মেট্রো রেলের কথা বলি, পদ্মা সেতুর কথা বলি, ঢাকা চট্টগ্রামের যে কক্সবাজারের মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে 15 আগস্ট 21 আগস্ট শেষ করতে পারেনি, আওয়ামী লীগকে শেষ করা যায়নি সেই সময়। সেই আওয়ামী লীগকে কি আসলে এখনকার সিন্ডিকেট, এখনকার বেনজিররা, বা এখনকার, আমি শেষ করি, এখন যারা বেগমপাড়ায় বাড়ি বানাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, ব্যাংক লুট করছে, তারা শেষ করে ফেলবে না তো? একটা গণমাধ্যম হিসেব করে বের করেছেন বেনজির আহমেদের জমির পরিমাণকে আর আইজিপি থাকাকালীন সময়কে ভাগ দিয়ে তারা হিসাবটা করেছেন, বের করেছে যে বেনজির আহমেদ আইজিপি থাকাকালীন সময় প্রতিদিন গড়ে 15% জমি কিনেছেন। সেদিন কোনো এক পত্রিকার শিরোনামে দেখলাম বেনজিরের মতো সম্পদ গড়া যায়, তাই অনেকেই বিসিএস দিয়ে সরকারি চাকরি করতে চায়। তাহলে কি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ সরকার প্রশাসনে জনগণের সেবক না, সম্পদের পূজারি তৈরি করছে? এবং এই পূজারীরা একসময় আওয়ামী লীগকে শেষ করে দেবে না তো? 1 মিনিট সময়। আমি বলি, আসলে বেনজির, আমাদের দুর্ভাগ্য, আমাদের সমাজে একটা বেনজির তৈরি হয়েছে, এবং আমি কোনো বোধসম্পন্ন মানুষ কখনো এই সমস্ত কাজ করতে পারে না, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি। এবং বেনজির আসলে আওয়ামী লীগ তো কাউকে লালন করে না, বেনজির সৃষ্টি হয়েছে, বেনজির কাজকে শাস্তির আওতায় আনা হচ্ছে। বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর কাঠগড়া দাঁড় করানো হয়েছে বাংলাদেশ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি। কিন্তু আপনি সরকারের কোনো ক্রেডিট দেন? তিনি অবসরে যাওয়ার পর কোন একটি গণমাধ্যম এটি সামনে আনার পর সরকার এখন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দীর্ঘদিন তিনি আসলে পদে থাকার পরেও সরকার চোখ বন্ধ করে রইলো, নাকি চোখ বন্ধ করে থাকা যায় বলে চোখ বন্ধ করে রইলো? আমি বলি যেভাবে হোক কিন্তু ব্যাপারটা এসছে, এবং সরকার কিন্তু নড়েচড়ে বসছে, এবং তার বিরুদ্ধে আইনি যত ব্যবস্থা নেওয়া দরকার সবই কিন্তু নেওয়া হচ্ছে।
এখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জি, শেখ রবিউল আলম, ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের জন্য যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশা ব্যক্ত করেছেন আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের আগের ক্ষমতাসীন দলই আবার সরকার গঠন করেছেন। কিছুদিন আগেও যাদের বিরুদ্ধে আপনারা বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, সেই দলের নেতৃত্বে নতুন সরকারের আপনাদের এমন প্রত্যাশার আসলে যৌক্তিকতা জনগণকে যদি একটু বুঝিয়ে বলতেন, 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। এটাও তো সৌহার্দ্যতা বলতে যা বোঝায়, এটা কূটনীতির ভাষা, রাজনীতির ভাষা। ধরেন ভারতের একটা হস্তক্ষেপ ছিল, এটা তো দৃশ্যমান, প্রতিষ্ঠিত। আওয়ামী লীগের বন্ধুরাই বলেছে দিল্লি আছে মানে আমরা আছি, দিল্লি পাশে ছিল বিদায় এরকম একটা নির্বাচন করা গিয়েছে এবং আমরা ক্ষমতা থাকতে পেরেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে তো। আমরা মনে করি ভারত আমাদের বন্ধুপ্রথম রাষ্ট্র, তার দেশে গণতন্ত্রের চর্চা রয়েছে, সেখানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, মানুষ অবাধে ভোট দিতে পারে, সব রাজনৈতিক দলতে অংশ নেয়, আস্থা রাখে। সেই পরিবেশে বাংলাদেশের নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, কারণ বাংলাদেশ একটা গণতন্ত্র মানা রাষ্ট্র। সেখানে ভারত তার পারপাস সার্ভ করে এরকম কোনো শক্তিকে ক্ষমতায় রাখার জন্য নগ্ন হস্তক্ষেপ না করে, যেটা অতীতে করেছে, সেটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে জনরায়ের ভিত্তিতে বাংলাদেশের সরকার হবে, ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সাম্যের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, উভয় রাষ্ট্রের স্বার্থের ভিত্তিতে, উভয় দেশের জনগণের স্বার্থের ভিত্তিতে, যেটা বিএনপি প্রত্যাশা করে, সেটাকে ভারতকে সজাগ করে দেওয়া, অথবা ভারতের রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি যেগুলি আছে সেটার জন্য এর উপর ভিত্তি করে সংশোধিত হয়, সেটা হলে ভারতও উপকৃত হবে। তার কারণ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক হবে, সেটি না হলে ভারতের সাথে একটা বিশেষ দল আওয়ামী লীগের সম্পর্ক হলে ভারত লাভবান হয় না, সেটা সেই বিষয়ে ভারতকে কনসার্ন করা তারই অংশ। দ্বিতীয়ত একটা কথা আপনারা যে বলছিলেন, বেনজির কথা বলছিলেন, আপনি একটু আমি তুলতে চাই, এই যে বেনজিরা, এটা কিন্তু আওয়ামী লীগের দুর্বলতা না, এই বেনজিরা আওয়ামী লীগের অংশ। বেনজির এবং আজিজ গঙ্গেরা মনে করে অনির্বাচিতভাবে ক্ষমতায় রাখতে বা জনরায় উপেক্ষা করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে যে ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে, যে দমন নিধন তারা করেছে, তাতে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা তারা ডিজার্ভ করে, এটা তারা মনে করে। আবার এভাবেও ভাবে সরকারটা তৈরি করলো বেনজিররা, প্রশাসনের লোকজন, আর সেই দল অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রীরা লক্ষ কোটি টাকা যদি লুটপাট করতে পারে, তাহলে বেনজির গঙ্গেরা, আজিজ গঙ্গেরা বা এরকম শত শত বেনজির আজির গং যারা ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ তৈরি করেছে, যাদের দ্বারস্থ হয়েছে, তাদের তো কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা তারা অধিকার হিসেবে রাখে। এবং আওয়ামী লীগ দেখেন কতটা এই দুর্বৃত্তদের অন করে, যে তাকে দেশের বাইরেও চলে যাওয়ার জন্য আদায় সহযোগিতা করেছে, অর্থাৎ আওয়ামী লীগ এখানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য জনমত উপেক্ষা করে এই ধরনের বেনজির এবং এই ধরনের দুর্বৃত্ত, যদি আপনি বলেন আওয়ামী লীগ একটা দুর্বৃত্তদের রাজনৈতিক দল, বেনজিরা সহযোগিতা মানে দায় আওয়ামী লীগের না, এই বেনজিরই আওয়ামী লীগ। জি, শেখ রবিউল আলম, রবি, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারে 49 আসামির সাজা হয়। তারেক রহমান ওরফে তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত 15 আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আজকে বড় বড় সব গণমাধ্যমের শিরোনাম এটি। এখন তাহলে কি হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন? রাজনৈতিক ব্যবহার করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যবহার করছে 21 আগস্টের ঘটনা, এটা নির্মম দুঃখজনক হত্যাকাণ্ড ছিল, কোনো সন্দেহ নেই, এবং এটা বাংলাদেশের রাজনীতিতে অনেক ক্ষতের সৃষ্টি করেছে, অবিশ্বাসের সৃষ্টি করেছে। কিন্তু আওয়ামী লীগ সেটার স্বচ্ছ বিচার না করে সেটা রাজনৈতিক প্রতিহিংসা অথবা রাজনৈতিক সুবিধা দেওয়ার মানুষে 21 আগস্টকে ব্যবহার করেছে। আমি আপনাকে বলি, এই মামলা বিএনপির আমলে তদন্ত হয়েছিল, বিএনপি তদন্ত শেষ করতে পারেনি। বিএনপি আমলে FBI এসেছিল, ইন্টারপোল এসেছিল, এক সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ অ্যাপিলিয়েট বিভাগের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছিল। তার সব চেষ্টা করা হয়েছিল, সবকিছু ছাপিয়ে জজ মিয়া নাটকটাই আসলে না জজ মিয়াকে চূড়ান্তভাবে আসামি করা, প্লিজ আপনি শুনবেন, জজ মিয়াকে এই মামলায় চূড়ান্তভাবে আসামি করা হয়নি। আমরা আসলে ওই প্রসঙ্গে যেতে চাই না। আমি বলছি, আপনি বলেছেন বলে আমি বলছি, তারেক রহমান ওরফে তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত 15 আসামি বর্তমানে পলাতক। জাতীয় সংসদে এই কথা হয়েছে, কি হতে পারে? এটা কিছুই হতে পারে না, এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসা বশত তিনি বলেছেন। তারেক রহমানের নেতৃত্ব এবং জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা বশত এই মামলার দায় চাপাতে চাচ্ছে। এই মামলার দায় বিএনপির নয়, তার কারণ হচ্ছে 111 সরকার যে তদন্ত করেছিল 22 জনকে আসামি করেছিল। লুৎফুর কবির, আপনার মনে আছে, হুমায়ুন কবির নামে একজন তদন্ত করেছিল,
তিনি 22 জনকে আসামি করেছিল, সেখানে বিএনপির কোনো নেতার নাম ছিল না। এটা একটা জঙ্গি গোষ্ঠীর কাজ, এবং এই মামলার যে প্রধান আসামি অর্থাৎ মুফতি হান্নানকে বিএনপি গ্রেফতার করেছিল, মনে রাখবেন আপনি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, বাজেট সংলাপে অংশ নিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাজেটে কালো টাকা সাদা করার তীব্র সমালোচনা করে বলেন, চুরি ডাকাতি খুন করে উপার্জন করলেও 15% কর দিয়ে সাদা করে নেওয়া যাবে। এটা কার স্বার্থে করা হচ্ছে? চুরিতে উৎসাহিত করে অর্থনীতি শক্তিশালী হবে? যারা চুরি করছেন তারা কি উন্নয়নের জন্য টাকা আনবেন? এই 15%-এর জন্য আমি এবছর কর দিব না, আগামী বছরে 15% দিয়ে অপ্রদর্শিত হিসেবে কর দিব। কেন বোকামি করব? সরকার পাচার করা টাকা যদি আসলেই আনতে চায়, তাহলে আমেরিকা, কানাডা ও মালয়েশিয়া কার কার বাড়ি আছে তার তালিকা অনুযায়ী তাদের দেশে আনুক, মামলা করুক। বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে সমালোচনায় বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন যে আপনার দরকার 16,000 মেগাওয়াট বিদ্যুৎ, তাহলে 30,000 কেন করলেন? আপনার অদক্ষতার জন্য আমি কেন টাকা দেব? মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, জনগণ কেন বাড়তি টাকা দেবে? 2 মিনিট সময়। ধন্যবাদ। আমি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আমার এমপি। আমি আসলে বাংলাদেশে কালো টাকা সাদা করার ইতিহাস কিন্তু প্রথম না। আমরা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকেও দেখেছি তিনি কালো টাকা সাদা করেছেন। তো এই রেওয়াজটা কিন্তু যুগ যুগ ধরে ছিল, এবং প্রায় প্রত্যেকটা বাজেটে কিন্তু এই ধরনের একটা সুযোগ দেওয়া হয়, এবং এটা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকেও দেখি একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের অর্থমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা চাই দেশের টাকাগুলো আসুক, এবং যারা কোনো না কোনো কারণে হাইড করেছে তারা মাহমুদ সেটাই বলার চেষ্টা করছেন, সেই টাকা আসবে না। এবং এটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আরও একটা কথা বলি, এটা আসলে ওই যে ওনারা যে বিষয়টা, যে সেমিনারি কথাগুলো বলেছেন, 15% প্লাস 25% যে বিষয়টা এসেছে, ওনারা বলতে কেন আমরা তাহলে এত দিতে যাব, যারা প্রদর্শিত আয়ের কর দিতে যাবে তারা কেন বেশি দিতে যাবে? এই প্রসঙ্গক্রমে কিন্তু বিষয়গুলো সব উঠে এসেছে। এটা কিন্তু অনেকেরই প্রশ্ন অবশ্যই, কিন্তু আমি মনে করি যে সংসদে কিন্তু এটা প্রস্তাব করা হয়েছে। এখন এই যে আলোচনা সমালোচনা হচ্ছে, কোথাও না কোথাও কিন্তু একটা মিনিমাম একটা গ্রহণযোগ্য একটা সমাধানে আসবে বলে আমার কাছে মনে হয়। আর পাশাপাশি যেটা হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী বলেছেন, আমরা এই বিষয়টাকে অনুৎসাহিত করতে চাই, দেশের টাকা দেশে থাকুক, এবং এগুলো যদি আসে তাহলে দেশের অর্থনীতির জন্য একটা মোটামুটিভাবে একটা লাভজনক একটা বিষয় বলে মনে করছেন সবাই। আর পাশাপাশি যেটা উনি ট্যাক্স না দেওয়ার বিষয়টা বলেছেন, আমিও হয়তো একটা মৌন প্রতিবাদ জানিয়েছেন। এটা হয়তো বা উনি যদি সংসদের একজন, উনিও কথা বলেন, এবং সংসদের উনি একজন কিন্তু সদস্য, এবং আমি মনে করি সংসদে কী কথা বলবেন, সংসদে যখন কথাগুলো বলবেন হয়তো বা বাস্তবতার নিরিখে তখন যারা এই সিদ্ধান্তগুলো নেবেন পাশ করার ক্ষেত্রে হয়তো বা এখানে কোনো না কোনো সিদ্ধান্ত কিন্তু কাটছাট করা হবে, আমার কাছে মনে হয়েছে। জি, নতুন করে সময় দেবেন প্রডিউসার। বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে 29 লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় 2তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়। এর আগে গত 2রা এপ্রিল আমরা দেখেছি, 2 এপ্রিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল ও ভল্টের তালা ভেঙে 5,27,000 টাকা চুরির ঘটনা ঘটেছে। গত বছরের 27 মে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচ শহর শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরীকে বেঁধে রেখে প্রায় 14 লাখ টাকা নিয়ে যান। 2020 সালে 15 নভেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলি বাজার শাখায় দুপুর 1:15 ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে নগদ 9 লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে ডাকাত দল। সাধারণ মানুষের বেডরুমে না হয় আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, কিন্তু ব্যাংকের টাকাও কি নিরাপদ থাকছে? 1 মিনিট সময়। আসলে বলি, এর আগে কিন্তু আমরা রামুতে একটা বান্দরবনের ঘটনা ঘটেছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। অনেক ইসলামী ব্যাংক, বিশেষ করে চট্টগ্রামের একটা চকবাজার ইসলামী ব্যাংক শাখায় একটা ঘটনা ঘটেছে, স্বর্ণ নিয়ে ঘটেছে। আসলে এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে, এটা অস্বীকার করার মতো না, যেহেতু সমস্ত গণমাধ্যমে উঠে এসেছে, এবং এই বিষয়গুলো আসলে এটা তো একটা অপরাধ, এবং কোনো দেশ তো কিন্তু জিরো অপরাধের কোনো দেশ পৃথিবীতে নেই। তা আমি মনে করি অবশ্যই অপরাধ, এবং যারা করেছেন অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এই যে বিশেষ করে ব্যাংকের বিষয়টা, আমি মনে করি যারা ব্যাংকে বিশেষ করে উপশাখাগুলো এগুলো কিন্তু লোকাল এজেন্টরাই কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করেন, কিন্তু এখানে আমি মনে করি অনেক সতর্কতার প্রয়োজন আছে। কারণ মফস্বল শহরে কিন্তু এই উপশাখাগুলোতে অনেক ধরনের লেনদেন হয়, মানে খুব স্বাভাবিকভাবে খুব স্বল্প আয়ের মানুষজনের কিন্তু সমস্ত সঞ্চয় কিন্তু তুলে দেন কিন্তু ওখানে গিয়ে। তা যারা ব্যাংক কর্তৃপক্ষ আছেন আমি মনে করি তাদের সতর্ক হওয়া উচিত। আর একটা দেশের সমস্ত ব্যবস্থাতে বিশেষ করে কোনো না কোনোভাবে কিন্তু ব্যাংককে টার্গেট করা হয়েছে, যে মহলেই করুক না কেন এদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি, এবং আমি মনে করি হয়তো শাস্তির আওতার বাইরে যাওয়ার কোনো সুযোগ তাদের নেই। ব্যাংকে টার্গেট করেছে কোনো একটা মহল, আপনি সন্দেহ করছেন, কিন্তু ব্যবস্থা নিতে কতটুকু আমরা দেখছি সেই প্রশ্নটা থেকেই যায়। কিন্তু মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, শেখ রবিউল আলম, আওয়ামী লীগের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। তিনি এও বলেছেন, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য নয়, সবাইকে দাওয়াত দিবেন। যাবেন আপনারা? 2 মিনিট সময়।
একটা পরিত্যক্ত রাজনৈতিক দল যারা জনধিকৃত হয়ে ক্ষমতা আঁকড়ে আছে তাদের রাজনৈতিক সম্মেলনের আবেদনে কতটুকু অন্যান্য রাজনৈতিক দল সাড়া দেবে সেটাও একটা প্রশ্নের বিষয়। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল, যদি তারা রাজনীতিতে ফিরে আসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও সেখানে সহযোগিতা রয়েছে, রেসপন্স রয়েছে। কিন্তু যে নীতি আওয়ামী লীগ অবলম্বন করে বাংলাদেশে রাজনীতি করছে তাতে বিএনপি এখন আর আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করে না, এটা একটা সিন্ডিকেট বা ক্ষমতালোভী গোষ্ঠীদের সংগঠন বা আশ্রয়স্থল মনে করি। যাবেন কি যাবেন না একটু বললে আমি আরেকটা প্রশ্ন সেটি করতাম, সময় তো শেষ। বিএনপি নীতি নির্ধারণ কমিটি নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, এ বিষয়ে এখনো কথা বলার মতো বা মন্তব্য করার মতো সুযোগ আগে দাওয়াত পেলে হয়তো বা দাওয়াত আসবে, তারপর হচ্ছে কোন প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় রাজনৈতিক ওই সম্মেলনটা হচ্ছে সেগুলি বিবেচনা করে হয়তো বিএনপি সিদ্ধান্ত নেবে। আমার কাছে কেন যেন মনে হয় আপনারা দাওয়াতে গেলে দেশের মানুষ খুশি হবে, কেননা দুই দলের সৌহার্দ্য সম্প্রীতি জনগণ নিশ্চয়ই আশা করতেই পারে। আপনার কাছে আমার প্রশ্ন, শরীরদের প্রতি অনুরোধ জানিয়ে আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুগপৎ আন্দোলন দৃঢ় করার জন্য সবাই কাজ করছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে ওই ঐক্যে কখনো বিভক্তি সৃষ্টি হয়, ঐক্য বিনষ্ট হয়। মানে আপনারা কি এমন ঐক্য করলেন যে একটা কথায় বা একটা কিছুতে ঐক্যের সুতা কেটে যাবে? যেই ঐক্যের কথা একটা সুতো, মানে যদি একটা কথাতেই সুতোটা ছিঁড়ে যায় তাহলে মাঝপথে ঐক্য হারিয়ে আবারও দিশেহারা অবস্থায় তো পড়তেই পারেন যদি ক্ষমতায় যান। আপনাদেরকে কেন তাহলে মানুষ বিশ্বাস করবে? না, আপনি মনে রাখবেন যে বিএনপির এই যে জাতীয় ঐক্য এবং একটা অপ্রতিরোধ্য শক্তি তৈরি করা, সব রাজনৈতিক দলের সমন্বয়, সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়, সব মতের সমন্বয়, এগুলি তো চলছে এবং সেটার প্রয়োজন রয়েছে একটা দানবীয় প্রকৃতির আওয়ামী সরকার হটানোর জন্য, তাই তো? জনগণ সাথে আছে এবং এই ধরনের একটা অপ্রতিরোধ্য ঐক্য এবং অপ্রতিরোধ্য শক্তির প্রয়োজন রয়েছে গণ আন্দোলনের জন্য। সেক্ষেত্রে মনে রাখবেন রাজনৈতিক দল হিসেবে তাদেরও অপকৌশল আছে, কূটকৌশল আছে, এখান থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কিন্তু কনস্পিরেসি রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। সেইগুলিতে যাতে বিভ্রান্ত কেউ না হয়, সবার আগে যাতে দেশ ও জাতির স্বার্থ প্রাধান্য পায় সেই জায়গাটাকে সজাগ করেছে মহাসচিব। এটা রাজনীতির অংশ এবং এইটা হচ্ছে নিজেদেরকে শানিত করার অংশ। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, বিভিন্ন সময় জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু ও পরিবেশের বিপর্যয় রোধে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধে নয় জলবায়ুর প্রভাব মোকাবেলায় অর্থ ব্যয়ের আহ্বানও জানিয়েছেন। প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক সম্প্রদায়ে গিয়ে এসব আহ্বান জানান তখন কি এই যে ৭৫ বছরের আওয়ামী লীগের নেতাকর্মীদের কানে কথাগুলো যায়? কেন বলছি, সোনাদিয়ায় গাছ কেটে আওয়ামী লীগ নেতাদের মাছ চাষের খবর প্রকাশিত হয়েছে। সোনাদিয়া দ্বীপটিকে ২০০৬ সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। মানে হলো সেখানকার মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু এই দ্বীপে ২ দফায় গত মার্চ ও মে মাসের শুরুতে খনন যন্ত্র দিয়ে ঘের তৈরির কাজ করা হয়েছে, কেটে ফেলা হচ্ছে গাছ। উদ্দেশ্য চিংড়ি চাষ। চিংড়ি ঘেরগুলোর কাজ প্রায় শেষ, চলতি মাসের শেষ থেকে পানি ঢুকিয়ে ঘেরে চিংড়ি পোনা ছাড়া হবে। দ্বীপের বাসিন্দা ও পরিবেশ রক্ষায় আন্দোলনকারীরা বলছেন দ্বীপটিতে গত ৪ মাসে নতুন করে অন্তত ২,০০০ একর প্যারাবন দখল করে ৩৭টির বেশি চিংড়ি ঘের তৈরি করা হয়েছে। কেটে ফেলা হয়েছে ছোট ও বড় ২২ লাখের বেশি বাইন, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ। এর সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও দলের ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি চিংড়ি ঘেরগুলো দেশীয় বন্দুক দিয়ে পাহারা দেয়। ১ মিনিটে প্লিজ রিঅ্যাকশন বলুন। আসলে আমি একটু বলি, এটা তো কোনোভাবে কাম্য নয়। আপনি যে গণমাধ্যমে দেখেছেন, আমরাও আজকে পড়েছি বিষয়টা এবং এটা দেখে এসেছি যে কোনো অবস্থাতে আমরা মনে করি না যে পরিবেশের জন্য, দেশের জন্য কোনো জন মঙ্গলজনক। আর একটা যেই জড়িত হোক না কেন, যেমন আপনি যদি আনার হত্যার সাথে যাদের নাম আসা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটা যে দলেরই হোক না কেন, আমার দলের হলে আমার দলকে গ্রেফতার করতে হবে সেখানে, এবং দলের একটা শীর্ষ নেতাকেও গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি সোনাদিয়ার যে বিষয়টা আজকে এসেছে, এখানেও কিন্তু এগুলো অবশ্যই আইনের আওতায় আসবে এবং এদেরকে কেউ রক্ষা করার মতো কোনো সুযোগ তার মানে আগে গণমাধ্যম বের করে দেবে, তারপরে যেভাবে আমার খবরটা এসেছে আমার কাছে যেভাবে গণমাধ্যমে স্বাধীনতা আছে এটাও তো নিশ্চিত করতে হবে। আপনি বলেন একটা সরকারি দলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কেন যেন আমরা মানে ট্যাক্স দিয়ে বা কেন তাদেরকে বেতন দেওয়া হয়, আপনার কি মনে হয়? না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্যাক্স অবশ্যই দেশের স্বাভাবিক পরিবেশকে যেন কোথাও বিঘ্ন না ঘটে সেই জন্য তাদেরকে আমরা ট্যাক্স দিচ্ছি, তাদেরকে আমরা রেখেছি এবং তারা তাদের কাজ করে যাচ্ছে। এবং এই যে বিষয়টা যখন নজরে এসেছে, এখানে আমার কাছে মনে হয় অবশ্যই আপনি শীঘ্রই দেখবেন এটা কিন্তু বিরুদ্ধে কীভাবে অ্যাকশনে যাচ্ছে। শেষ করতে হবে। জানিয়েছেন আমাদের প্রত্যেকটা সংগঠন এবছর ঢাকা শহর না সারা বাংলাদেশে আমরা অসংখ্য গাছ লাগাচ্ছি। বিশেষ করে ছোট্ট এই বর্ষার দিন আমি ছোট্ট এই আয়োজনটা আপনাকে একটু জানিয়ে দেব। জি, রাজনীতির এই আলোচনা চলবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দেখা হবে আগামী পর্বে, সাথেই থাকুন।